ভেনেজুয়েলার উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট মাদুরোর পরিবারের সদস্যরাও আছেন তালিকায়। ওয়াশিংটনের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ কারাকাসের। গাজা ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা। ইসরায়েলি বর্বরতায় আহত বেশ কয়েকজন। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে উপত্যকায় মানবিক সংকট চরমে। কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। 60 দিনের মধ্যে নির্বাচন, নিরাপত্তাহীনতায় সীমান্তবর্তী মানুষ। সপ্তাহ ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের উত্তর পূর্বাঞ্চল। কম্পনের মাত্রা 6.7। বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ। ইউক্রেনের সুমি শহরে রুশ হামলায় নিহত 2। সিভার্স্ক দখলে নেয়ার দাবি মস্কো। 5 বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে আক্রমণ চালাতে পারে রাশিয়া, সতর্কবার্তা জোট মহাসচিবের। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সিভার্স্ক শহর পুরোপুরি দখলে নেয়ার দাবি করেছে রুশ সেনারা। এই খবরে সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ হামলায় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি শহরে আবারও 2 জন নিহত হয়েছেন। আগামী 5 বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশগুলোর কোনো একটিতে রাশিয়া হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোটটির মহাসচিব। ঝড় বাইরনের তাণ্ডবের মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়া দখলদারদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। আহত হন বেশ কয়েকজন। এদিকে তীব্র শীত আর ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে প্লাবিত উপত্যকায় মানবিক সংকট চরমে। এরই মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর। এদিকে গাজার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই বলে ফের জানালো ইসরায়েল। একদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা আর অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিপন্ন গাজার বাস্তুচ্যুত মানুষের জীবন। তীব্র শীতের মধ্যে ঝড় বাইরনের আঘাতে বিপর্যস্ত গাজাবাসী। বৃষ্টির পানিতে এরই মধ্যে প্লাবিত হয়েছে উপত্যকাটির অনেক রাস্তাঘাট ও ত্রাণ শিবিরের তাঁবু। রাতভর বৃষ্টি আর ঠান্ডায় জর্জরিত হয়ে প্রাণ গেছে শিশুর। ঝড়ে কয়েকটি ভবনও ধসে পড়েছে। অস্থায়ী তাঁবুগুলো ঝড় বৃষ্টি থেকে সুরক্ষার জন্য পর্যাপ্ত না হওয়ায় বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে। জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় বন্যা বিপর্যয়ের মুখে রয়েছে মোট জনসংখ্যার 40%। 760টির বেশি শরণার্থী শিবির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। ঝড়ের তাণ্ডব ও প্লাবনের মধ্যেও উপত্যকাটিতে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। এরই মধ্যে ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় দখলদারদের গুলিতে হতাহত হয়েছেন নারীসহ কয়েকজন। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে নীরবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে সেটা কবে কার্যকর হবে তা নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে নিজস্ব পরিকল্পনার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সব অস্ত্র জমা দেওয়ার বিষয়টি গাজাবাসী প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, নিরস্ত্রীকরণ ও সামরিক অস্ত্র ভান্ডার নিয়ে কিভাবে এগুবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের পরিকল্পনা বোঝানোর চেষ্টা চলছে। ফিলিস্তিনিদের পুনর্গঠন কার্যক্রম শুরু করার সুযোগ দিতে মধ্যস্থতাকারী সহ অন্য দেশগুলোকে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে সংগঠনটি। এদিকে ইসরায়েল বলছে, গাজা উপত্যকার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই। যুদ্ধবিধ্বস্ত এ ভূখণ্ডকে অস্ত্রমুক্ত করার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাসকে নিরস্ত্র করা হবে বলে আবারও সাফা জানিয়ে দিয়েছেন সরকারের মুখপাত্র শোস বেদ্রোজিয়ান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির ভয়ে হওয়া থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতি টিকল মাত্র কয়েক মাস। আবারও রকেট আর বিমান হামলায় থাই কম্বোডিয়া সীমান্তে অরাজকতা ছেয়ে গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী জুলাই মাসের ভঙ্গুর যুদ্ধবিরতির সুযোগ নিয়ে নিজেদের সামরিক শক্তি ঢেলে সাজিয়েছে থাইল্যান্ড। অন্যদিকে নেতৃত্বের ঘোলাটে পরিস্থিতির কারণে সীমান্ত দ্বন্দ্ব নিয়ে পর্দার পেছনের কম্বোডিয়ার আসল উদ্দেশ্য বোঝা কঠিন হয়ে পড়েছে। দশক পুরানো থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত বারবার ফিরে আসছে। চলতি বছরের জুলাইয়ে দুই দেশের বিরোধ সমাধানে এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এক বছরও টিকল না সে ভঙ্গুর যুদ্ধবিরতি। গেল রোববার থেকে সীমান্তে শুরু হয়ে যায় যুদ্ধদাঙ্গা। এর পেছনের কারণ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ভিন্ন এক আঙ্গিক। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শুল্ক হুমকির কারণে বাস্তবায়ন হওয়া যুদ্ধবিরতি অস্থায়ী হয়েছে। থাই রফতানির ওপর উচ্চ মার্কিন কর আরোপের হুমকির ভয়ে ব্যাংকক দ্রুত সংঘর্ষ থামাতে বাধ্য হয়। এমনকি সীমান্ত সহিংসতা না কমলে বাণিজ্যে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। এ কারণে অনিচ্ছা সত্ত্বেও থাইল্যান্ড যুদ্ধবিরতিতে রাজি হয়। কম্বোডিয়াও আন্তর্জাতিক চাপের মুখে আলোচনায় বসতে বাধ্য হয়। বিশেষজ্ঞদের মতে, যেহেতু যুদ্ধবন্ধের আলোচনায় কূটনৈতিক আলোচনার চেয়ে বেশি শুল্ক ভয় প্রাধান্য পেয়েছে, তাই ব্যাংকক নমপেনের মধ্যে স্থায়ী সমঝোতা হয়নি।
immediately starting from tonight. বিবিসির প্রতিবেদনে জানানো হয় থাই রাজনীতিতে সাবেক কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁস হওয়ায় যে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হয়েছে সেটিকেও দুই দেশের সম্পর্কের টানাপোড়েন বাড়ানোর কারণ হিসেবে দেখা হচ্ছে। নমপেনের রাজনীতির আসল উদ্দেশ্য বোঝা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের ছায়ায় তার ছেলের সরকার পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হয়। এ কারণেই থাইল্যান্ড সীমান্তের সংঘাত নিয়ে তাদের প্রকৃতি ও গতিবিধি বোঝা কঠিন হয়ে পড়ছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয় জুলাইয়ের পর থাই সেনাবাহিনীকে কার্যত হাতে খড়ি দিয়েছে নতুন সরকার। সীমান্তে কৌশলগত কয়েকটি পাহাড়চূড়া দখলে নেয়ার লক্ষ্যে তারা আবার আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে। দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে জানায় কম্বোডিয়ার প্রতিরক্ষা বাহিনীকে এমনভাবে দুর্বল করা হবে যাতে ভবিষ্যতে সীমান্তের গ্রামগুলো আর কখনো হুমকির মুখে না পড়ে। ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসায় জড়িত আরও 6টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর 3 ভাতিজাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছে জব্দকৃত তেলবাহী ট্যাঙ্কারটি মার্কিন বন্দরে নেওয়া হবে। দক্ষিণ চীন সাগরে শুরু হয়েছে উত্তেজনা। চীন ও রাশিয়ার পর যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। শক্তির প্রদর্শন হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে জানায় টোকিও। একই সময়ে তাইওয়ান ঘিরে বেড়েছে উত্তেজনা। তাইপের দাবি প্রায় প্রতিদিনই তাদের সীমানায় চীনের বিমান যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে। গেল মাসে জাপানের প্রধানমন্ত্রী তাইওয়ান নিয়ে মন্তব্যের পর থেকে বেড়েছে এই উত্তেজনা। স্থানীয় সময় বুধবার জাপান সাগরে যৌথ মহড়া চালায় যুক্তরাষ্ট্র ও জাপান। চীন ও রাশিয়ার সাম্প্রতিক যৌথ মহড়ার পর শক্তির প্রদর্শন হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয় বলে জানায় টোকিও। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় বল প্রয়োগ করে কেউ যেন একতরফাভাবে পরিস্থিতি বদলাতে না পারে তারা সে চেষ্টা প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার জাপানের আকাশসীমার আশেপাশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান নিয়ে যৌথ মহড়া চালায় রাশিয়া ও চীন। পাশাপাশি ওই অঞ্চলে চীনা বিমানবাহী রণতরীর আলাদা মহড়াও চলে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানান জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি। টোকিওর অভিযোগ চীনা বিমান জাপানি যুদ্ধ বিমানের দিকে রেডার লক করেছিল, যা লক্ষ্যবস্তু ধরে হামলার প্রস্তুতির মতো সংকেত দেয়। তবে এই অভিযোগ অস্বীকার করে বেইজিং। তাদের দাবি বরং জাপানি ফাইটাররাই চীনা রণতরীর খুব কাছে উড়ে এসে ঝুঁকি তৈরি করেছে। এদিকে ওয়াশিংটন এই ঘটনাকে আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী বলে মন্তব্য করে টোকিওর সঙ্গে তাদের মিত্রতা অটল রাখার কথা পুনর্ব্যক্ত করে। একই সময় তাইওয়ান ঘিরেও বেড়েছে উত্তেজনা। তাইপের দাবি প্রায় প্রতিদিনই তাদের সীমানায় চীনের বিমান জাহাজ দেখা যাচ্ছে। এটি বেইজিংয়ের চাপ বাড়ানোর কৌশল বলে দাবি দ্বীপটির। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গেল মাসে তাইওয়ান নিয়ে মন্তব্যের জেরে অঞ্চলটিতে শুরু হয় উত্তেজনা। কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। আগামী 45 থেকে 60 দিনের মধ্যে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। বলেন পার্লামেন্ট ভেঙে দেওয়া হলেও সীমান্তে চলমান সংঘাতে কোনো প্রভাব পড়বে না। শুক্রবার ইস্যুটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করবেন অনুতিন। এদিকে উত্তেজনা চলমান থাকায় অনিশ্চয়তার মুখে আছেন সীমান্তবর্তী বাসিন্দারা। জাপানের উত্তর পূর্বাঞ্চলে 6.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা শুরুতে ভূমিকম্পটির তীব্রতা 6.5 জানালেও পরে তা সংশোধন করে 6.7 মাত্রায় নিশ্চিত করে। পাশাপাশি সংস্থাটি উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ 1 মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করে, যদিও পরে তা প্রত্যাহার করে নেয়। এর আগে গেল সোমবার একই অঞ্চলে আরেকটি ভূমিকম্প আঘাত এনেছিল। দেশজুড়ে দুর্নীতি বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়া সরকার। দুর্নীতি দমনে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। পরে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। বৃহস্পতিবারের বিক্ষোভের জেরে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন তার সরকারের পদত্যাগের ঘোষণা দেন। এর আগে গত সপ্তাহে দেশটির সরকার প্রথমবারের মতো 2026 সালের বাজেট পরিকল্পনা প্রকাশ করে। শ্রমজীবীদের ডাকা সাধারণ ধর্মঘটের দিনে বিক্ষোভে উত্তাল ছিল পর্তুগাল। বৃহস্পতিবার সরকারের শ্রম আইনের সংস্কার প্রস্তাব বাতিল চেয়ে লিসবনের রাস্তায় নামেন হাজারো নাগরিক। প্রস্তাবিত লেবার প্যাকেজকে না ও যথাযথ কারণ ছাড়া মালিকের ইচ্ছায় ছাঁটাই চলবে না, এমন নানা স্লোগানে বৃহস্পতিবার মুখর ছিল পর্তুগালের রাজধানী লিসবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক। বিক্ষোভ র্যালিতে ব্যবহার করা বিভিন্ন প্লেকার্ডে প্রকাশ পায় ক্ষমতাসীন ডানপন্থী সরকারের প্রতি ক্ষোভ আর মানবিকতার দাবি। পর্তুগালের প্রধান দুটি শ্রমিক সংগঠন সিজিটিপি ও ইউজিটির আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভে যোগ দেন শিক্ষক, চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সব শ্রেণীর পেশাজীবীরা।
এবং ঘটে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি ও বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের পরও আইন থেকে পিছু হটতে অস্বীকৃতি জানিয়েছে প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। প্রস্তাবিত লেবার প্যাকেজ সবার জন্য ও দেশের অর্থনীতির জন্য লাভজনক হবে বলে জানিয়েছেন তিনি। তবে প্রস্তাবিত লেবার প্যাকেজ বাতিল করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। সংস্কারের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায় কর্মী ছাঁটাইয়ে মালিক বা নিয়োগকর্তাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তাদের। সেই সঙ্গে কর্মজীবী মায়েদের প্রচলিত সুবিধা বাতিলের প্রস্তাবকেও অমানবিক বলছেন বিক্ষোভকারীরা। আইন প্রণেতারা ভুলে যাচ্ছে যে শ্রমিকরাও মানুষ, যন্ত্র নয়। আমার মনে হয় এটাই ঘটছে। সরকার কর্মীদের মানুষ মনে করছে না। এই সংস্কার প্রস্তাব কোনোভাবেই কাম্য নয়।